দিল্লিতে আসলে কি হচ্ছে এবং সেটা ভারতবর্ষের রাজনীতিতে আসলে কতটুকু ইফেক্ট ফেলবে। দুঃখজনকভাবে হলো সত্য যে আওয়ামী গদি মিডিয়া যেগুলো আছে বাংলাদেশে, সেগুলোতে আপনি দেখবেন যে ভারতের এই বিষয়গুলো নিয়ে দিল্লির ছাত্র আন্দোলন, যেই ককরোচ জনতা পার্টির ব্যানারে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে খুব সিরিয়াস আলোচনা, পর্যালোচনা, খবর খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। অনলাইনে প্রচুর খোঁজখবর আসতেছে, কিন্তু টকশোগুলোতেও আমরা দেখলাম যে গসিপ আইটেম নিয়ে খুবই লেস ইম্পর্ট্যান্ট আইটেমগুলোকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার টপিক বানানো হচ্ছে সব জায়গাতে আর কি। তো সেখানে আমাদের প্রথম জায়গা হচ্ছে যে আন্দোলনটাকে কি শুধু আন্দোলন আকারে দেখব, না আসলে এর ভিতরে সরকার বদলের একটা সম্ভাবনা কোনো জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে। ভারতে আসলে কখনোই গত ৮০ বছরে প্রায় ভোট ছাড়া সরকার বদল হয় নাই। এখানে গত ৮০ বছরে কোনো সামরিক কূ হয় নাই, কোনো গণ অভ্যুত্থান হয় নাই। যাই হয়েছে আপনার নির্বাচনের মাধ্যমে হয়েছে। ইন্দিরা গান্ধী আপনার এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, যেটার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে, ক্ষমা চাইয়ে তারপরে হচ্ছে আবার নির্বাচিত হয়ে আসতে হয়েছে। তো সেই জায়গাতে মোটা দাগে ভারতের যে রাজনীতির কাঠামো এবং রাষ্ট্রের যে সাইজ এবং পপুলেশনের ভিতরে যে জাতপাতের অনৈক্য, জনগণ আকারে কিন্তু তারা আসলে একটা কোনো ইউনাইটেড ফোর্স না, একটা পলিটি না, কোনো ইন্ডিয়ান জনগোষ্ঠী নাই আর কি বলতে, আর কি যেটা বোঝায় যে ভারতীয়। এবং ভারতের ভিতরে যারা থাকেন তারা দেখবেন যে তারা কিন্তু যার যার রাজ্যের পরিচয়ে, ভাষার পরিচয়ে খুব কমফোর্টেবলি ফিল করেন আর কি। কারণ হচ্ছে যে চিন্তা, ধর্ম, জাত পাত, তারপরে হচ্ছে এলাকা, গায়ের রং, এগুলোর ডিফারেন্স এত বেশি যে আপনি এক দেশ, এই ফিলিংসটা ওখানে আসে না। এইরকম একটা বৈষম্যের সমাজ হিন্দুস্তানে বিরাজ করছে আর কি। তো সেরকম একটা জায়গায় আপনি দেখেন যে যে পরিমাণ শিক্ষার্থী, কোটি কোটি শিক্ষার্থী এই আন্দোলনে বেনিফিশিয়ারি, স্টেক হোল্ডার, তারা দিল্লি ছাড়া আর কোথায়, কোন শহরে তারা আন্দোলন করছে। আপনি আমাদের আন্দোলনগুলোর কথা বিবেচনা করেন, আপনি দেখবেন যখন কোনো ইনসিডেন্ট ঘটে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, কলেজ, শহর, বিভিন্ন জায়গাতে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্দোলনটা একটা মোমেন্টাম ক্রিয়েট করে। সেখানে আপনি দেখেন যে দিল্লির ঘটনা ভারতের আরও 10টা, 15টা, 20টা গুরুত্বপূর্ণ শহরে কি ছড়িয়ে গেছে। কলকাতা, মুম্বাই, উত্তরপ্রদেশে, কেরালাতে, তামিলনাড়ুতে, বিভিন্ন জায়গায় যেখানে বলেন গুরুত্বপূর্ণ তাদের যে স্টেশন আছে রাষ্ট্রের, ছড়িয়ে পড়ছে না। এবং দেখেন যে দিল্লিতে যে জায়গাটাতে এখানে জমায়েত হয়েছে, সংখ্যাটা ঠিক আছে একটা বড় সংখ্যা, কিন্তু এটা খুব সাবস্ট্যান্সিয়ালি বড় সংখ্যা না। সাধারণত এর থেকে বড় মিছিল মিটিং বাংলাদেশে রেগুলার হয়, আমাদের এখানে রেগুলার এই ঘটনাগুলো ঘটে। পুলিশ যেভাবে পিটাচ্ছে দেখলাম, সেখানে কোনো রিয়াকশন দেখলাম না, ছেলেমেয়েদের হাত জোর করিডোরে পালায় চলে গেছে। আমাদের দেশের ছেলেপেলেরা এরকম এত সহজে পুলিশের বাড়ি খেয়ে পালায় চলে যেত না, তারা এটা রেসপন্স করতো, রিয়াক্ট করতো। এরপরে দেখেন যে এরকম একটা ঘটনা ঘটছে, বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো সেটাকে যে ক্যাশ করা, সেটাকে যে একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাওয়া, সেটার চেষ্টা অথবা আহ্বান অথবা তাদের বক্তব্যের ধরনে সেই নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি না। দেখবেন রাহুল গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য শুনলে মনে হচ্ছে যে সে খুবই পলিশড এবং ভদ্র ভাষায় পশ্চিমের রাজনীতিবিদদের মতো তারা কথা বলছে, কিন্তু কথা বলছে কাদের সাথে? খুবই খ্যাত টাইপের, খুবই অভদ্র, খুবই হিংস্র একটা রাজনৈতিক আইডিয়ার সাথে। আরএসএস, বিজেপির যে হিন্দুত্ববাদী রাষ্ট্র রাজনীতি যে কোরাম আছে, সেটার বিরুদ্ধে তারা লড়াই করছে, কথা বলছে। অতএব সেই জায়গাতে মোটা দাগে মনে হচ্ছে না যে আসলে বিজেপি সরকার খুব বেশি বদার্ড, খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যাওয়ার মতো তার কিছু হয়েছে। কারণ এখন তাদের 27-28টা রাজ্যের ভিতরে 21টাতে বিজেপির দখলে আছে এবং আগামী দিনগুলোতে, আগামী 2-2.5 বছরের মধ্যে আবার নির্বাচন আছে স্থানীয় রাজ্যসভাগুলোতে, সেগুলো তারা দখল নেবার চিন্তা করছে। ভারতের টোটাল গণমাধ্যম এখন বিজেপির দখলে, টোটাল গণমাধ্যম। ভারতের স্বাধীন গণমাধ্যম বলতে কিচ্ছু নাই। এই জন্য এটাকে মানুষ ট্রল করে গদি মিডিয়া বলে, মোদিরে গদি বানায় গদি মিডিয়া বলতেছে আর কি। এনডিটিভির মতো মোটামুটি বিশ্বাসযোগ্য যে প্ল্যাটফর্ম ছিল, সেটাও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দিয়ে তারা দখল করেছে। এবং ককরোচ জনতা পার্টির যে 5 দফা দেখবেন তারা দাবি করেছে, তার ভিতরে একটা দাবি হচ্ছে যে আদানি এবং রিলায়েন্স গ্রুপ থেকে সকল গণমাধ্যমের মালিকানা বের করতে হবে, তাদের মালিকানা বাতিল করতে হবে, তাদের একটা গুরুত্বপূর্ণ দাবি। অতএব সেই জায়গাতে সরকার পরিবর্তন হয়ে যাবে দিল্লিতে, সেটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ জনগণই ভারতবর্ষের যেই দাসত্বের ভিতরে জীবনযাপন করছে, যারা জাতপাতের বাস্তবতাটা জানেন, এইটা কালোদের, কৃষ্ণাঙ্গদের যে দাসপ্রথার ইতিহাস আমরা দেখেছি ইউরোপে, পশ্চিমে, এইরকম একটা ব্যাপার, এর থেকে একটা খারাপ ব্যাপার যে আপনি জীবন্ত মৃত মানুষের জীবনযাপন করছেন।
ডক্টর আম্বেদকর ভারতের যে সংবিধান প্রণেতা এবং আইনমন্ত্রী ছিলেন, তিনি এগুলো নিয়ে অনেক লিখেছেন, বলেছেন, নিজে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ হয়ে গেছেন 15,000 অনুসারীদেরকে নিয়ে। অতএব সেই জায়গায় সেই দাসত্বের কাঠামোর মধ্যে বেঁচে থেকে তরুণরা যেই জেদ হইলে পরে একটা রাষ্ট্র বদলে দেওয়া যায়, একটা সমাজ বদলে দেওয়া যায়, তেমন কোনো লক্ষণ আমি তরুণদের ভাষায় ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি না। তারা সচেতন, তারা গণতন্ত্রের, তারা প্রতিবাদ করছে, কিন্তু সরকার বদলাবে তেমন কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আর ঐতিহাসিকভাবে যেহেতু এটার ধারাবাহিকতা নাই, যে ভোট ছাড়া, নির্বাচন ছাড়া সরকার বদলেছে, অতএব 80 বছরের মনস্তত্ত্বেও মানুষ, রাজনীতিবিদ, জনগণ এটা মেনে নিয়েছে। প্রসেস হচ্ছে ভোট, এর বাইরের কোনো জায়গা নাই, যেটা বাংলাদেশে, পাকিস্তানে অথবা অন্যান্য চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আমাদের মনস্তত্ত্বটা ঠিক এইরকম না। আমরা বোধ করছি যে অন্যভাবে সংবিধান, সংসদ বাদ দিয়েও সরকার বদলানো যায়, যেটা 24-এর গণ অভ্যুত্থান একটা গ্ল্যারিং এক্সাম্পল আর কি এই জায়গাটাতে। তারপরে হচ্ছে যে ভারতের ভিতরে ওই তর্কটা আছে, ভারতের বাইরেও আছে, সেটা হচ্ছে যে ভূ রাজনীতির জায়গা থেকে বিজেপি রাষ্ট্রটাকে ভেঙে দিচ্ছে। তার যে রাষ্ট্র কাঠামো, তার যে রাষ্ট্রের স্বার্থ, তার চারপাশের দেশগুলোর সাথে যে স্বার্থ, সেইটা পশ্চিমা দেশগুলো যেভাবে তাকে দেখতে চায়, বিজেপি সেই রাজনীতি রাষ্ট্র ডেলিভার করতে পারছে না। তো একইভাবে বিজেপির এই অথরিটেরিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন, এটার মধ্য দিয়ে ভারতের নিজস্বই রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো সবগুলো দুর্বল হয়ে গেছে, যেগুলো নিয়ে ভারত একসময় খুব প্রাউড ফিল করতো। যেমন ধরেন তাদের সুপ্রিম কোর্ট, তাদের নির্বাচন কমিশন, তাদের ব্যুরোক্রেসি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যাপক মাত্রায় হিন্দুত্ববাদী এবং আরএসএসের টাইপের হয়ে যাচ্ছে আর কি। এবং যেটা করছে, এটাকে রাষ্ট্রকে দুর্বল করে যাচ্ছে, ভিতর থেকে এটা ঘুণ পোকার মতো খেয়ে ফেলছে। অন্যদিকে ভূ রাজনীতির জায়গা থেকে আমেরিকা এবং ইউরোপ ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়না কন্টেনমেন্ট পলিসি, বার্মা অ্যাক্ট সব কিছু মিলে যেরকম সে এই ভারত মহাসাগরে ভারতের পারফরমেন্স ডেলিভারি আশা করেছিল, সেটা আসলে তারা দেখতে পাচ্ছে না। তারা বোধ করছে বিজেপির এই হিন্দুত্ববাদী রাষ্ট্র রাজনীতি দিয়ে এটা আসলে তারা ডেলিভার করতে পারবে না। এবং এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, পুরো দক্ষিণ এশিয়ার মহল্লাতে যে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, ভারত বিরোধী সরকারগুলো আসছে, এর প্রত্যেকটাতেই ভারতের প্রশাসনিক এবং রাষ্ট্রীয় ব্যর্থতা আকারে পশ্চিমারা পড়ছে। অতএব সেই রকম একটা জায়গাতে আমরা বোধ করছি না যে এই আন্দোলন মোটা দাগে সফল হবে অথবা সফল হওয়ার জায়গাতে তারা যাচ্ছে। আবার বিজেপি অথবা মোদি, অমিত শাহের সরকার এত সম্মান মর্যাদা দেশ শাসন করে না যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে তাকে পদত্যাগ করতে বাধ্য করবে অথবা তাকে ছেড়ে দেবে, কারণ সে মনে করে যে আমি দাবি দেওয়া মানি টানি না, এরকমই। এবং সে অনেকগুলো ঘটনার ক্ষেত্রে এটা ঘটেছে। যেমন ধরেন কাশ্মীরের যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন আর্টিকেল 370 দিয়ে তাকে যে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া ছিল, সেটা তারা বাতিল করে দিয়েছে সংবিধানে। তারপর হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা নিয়ে সারা ভারতবর্ষে ব্যাপক আন্দোলন সংগ্রাম হয়েছে, যেটা টোটাল 70% ভিকটিম হচ্ছে মুসলমান। এই যে নাগরিকত্ব আইন সংশোধন করা, ভোটার তালিকা, নিবিড় পর্যবেক্ষণ, সোকল্ড এসআইআর, এগুলো করা, এগুলো প্রত্যেকটার বেনিফিশিয়ারি হচ্ছে বিজেপি, তাদের হিন্দুত্ববাদী রাজনীতি, এবং এটার লুজিং জায়গাতে আছে হচ্ছে মুসলমানরা। অতএব সেরকম একটা জায়গায় সে কোনো দাবি দেওয়া কখনো মেনে নেয় নাই। এটাই হচ্ছে মোদির সম্পর্কে জনগণের এবং রাষ্ট্রের ভিতরকার মানুষের ধারণা। একটা মাত্র জায়গায় শুধুমাত্র কৃষি আইন যখন করে 2021 সালের পার্লামেন্টে, সেটার ব্যাপারে তখন পাঞ্জাবের শিখ কৃষক যেই সম্প্রদায় আছেন এবং তাদের যারা সংগঠন সমিতি আছেন, তারা দিল্লি অচল করে দিয়েছিল। পুরো পাঞ্জাব থেকে দিল্লির যে হাইওয়ে, সীমান্ত, যাওয়া আসা, প্রত্যেকটা সিম্পলি ব্লকেট করে দিয়েছিল। এবং 1 বছরের মতো এই ব্লকেট মোটামুটি অফ অ্যান্ড অন চলেছে। এবং পরের বছর 22 সালে সম্ভবত নভেম্বর মাসের দিকে তারা আইন পরিবর্তন করে সেটাকে বাতিল করে। এছাড়া নেগোশিয়েট করে কোনোভাবে জনগণের পক্ষে দাঁড়ানো, জনগণের অধিকার নিয়ে কম্প্রোমাইজ করা, এইরকম জায়গা মোদী সরকারের নাই। এবং মোদী মনে করে যে এটা একটা মনস্তাত্ত্বিক দুর্বলতা। তারপরে হচ্ছে ধর্মেন্দ্র প্রধান হচ্ছে আমাদের এই উড়িষ্যা এলাকার মানুষ। তিনি সেখানে 2-2.5 দশকের বিরোধী দলের রাজনীতি, কংগ্রেসের রাজনীতি, ওখানকার যে স্থানীয় দল ছিল তাদের রাজনীতি খেয়ে দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। এবং তিনি ব্রাহ্মণ না, অযাদব বলে আর কি, যাদব সম্প্রদায়ের না। অতএব সেখানে যে নিম্ন বর্ণের, নিম্ন জাতের যারা বিজেপিকে ভোট দিয়েছে, এই ভোটার জনগোষ্ঠীর সমর্থন হারাবে যদি ধর্মেন্দ্র প্রধানকে ছেড়ে দেওয়া হয়। এবং একই অভিযোগ কিন্তু অন্যান্য মন্ত্রীদের ব্যাপারে আসছে। রেলমন্ত্রীর ব্যাপারে একই অভিযোগ, তার পারফরমেন্স ভালো না, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা নিয়ে আসছে। অন্য মন্ত্রীদের ব্যাপারে আসছে, কখনই কাউকে রিজাইন করতে বাধ্য করা হয় নাই, অতএব তাকে কেন করা হবে? তো এরকম মোটা দাগের বাস্তবতায় আমাদের কাছে মনে হচ্ছে না যে বিজেপি এই আন্দোলন নিয়ে আসলে শঙ্কিত, চিন্তিত, অথবা কংগ্রেস এটাকে নিয়ে আসলে খুব মোটা দাগে খেলতে পারবে অথবা সফল হবে, তেমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ভারতবাসীকে যদি বিজেপির এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ থেকে বাঁচতে হয়, তাকে আসলে মোটা দাগে আরও বড় ধরনের লড়াই করতে হবে তার অধিকারের জন্য, তার সংবিধান মোতাবেক তার নাগরিক অধিকার, ন্যায্যতা ফিরে পাওয়ার জন্য। বাট একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে
পুরো জেনারেশন, এমন একটা টপিকে আলোচনা হচ্ছে পুরো ভারতবর্ষের জেনারেশন এটা দ্বারা এফেক্টেড, এবং এটার একটা রেজাল্ট কোনো না কোনো প্রসেসে আগামী দিনগুলোতে, বছরগুলোতে ভারতবর্ষে ফিরে আসবে। প্রথম আন্দোলন না হলেও 1 বছর, 2 বছর, 3 বছর পরে দফায় দফায় আন্দোলন হয়েও একটা বড় ধরনের ক্ষমতার পরিবর্তন, পট পরিবর্তন ভারতে হতে পারে। এই সম্ভাবনা, আশঙ্কার কথা অনেকে উড়িয়ে দিচ্ছেন না। আবার ইকুয়ালি অনেকে চাচ্ছে যে এই চলমান সংসদে, লোকসভাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল চুপে চাপে ভারত মোদী সরকার পাশ করতে চাচ্ছে, এবং এই আন্দোলনটাকে মানে মানে চলতে দিয়ে যেটা হচ্ছে, টোটাল কনসেন্ট্রেশনটা সেদিকে রেখে তারা এটা নীরবে করতে পারে কিনা, এই আলোচনাটা, তর্কটাও সেখানে আছে। তো সব মিলিয়ে আমরা দেখতে চাই যে আসলে এই আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে অধিকারের লড়াই, ন্যায্যতার লড়াই, সেটা আসলে কোথায় গিয়ে ঠেকে।